দর্শক, আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এবং সেই সাথে তার চিকিৎসা কি হতে পারে, কি করণীয়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রসব পরবর্তী সময়ে মায়ের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার ফাহমিদা ফেরদৌস 1978 সালের নভেম্বর মাসে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর PhD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জেডএইচ শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে মনোরোগ বিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ স্টুডিওর সবাই। মায়েদের ক্ষেত্রে কেন পোস্টপার্টাম ডিপ্রেশনটা হয়ে থাকে? পোস্টপার্টাম ডিপ্রেশন মানে বিষণ্ণতা রোগ। আমরা বলে থাকি অযৌক্তিক নেতিবাচক আবেগ দীর্ঘ সময়, মানে 15 দিন অথবা তার বেশি যদি স্থায়ীকাল হয় এবং তা যদি একটি নারী বা একটি মায়ের জীবনের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, এই তিনটি ক্ষেত্রকে অথবা যে কোনো দুইটি ক্ষেত্রে বিচ্যুতি বা বিকার ঘটায়, তখন আমরা বলে থাকি পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী বিষণ্ণতার রোগ। এই রোগটা শুরুই হয় যখন একটা শিশু মাতৃগর্ভে আসে, তখন একটি মায়ের শারীরিক পরিবর্তনের সাথে সাথে মানসিক কিছু পরিবর্তন হয়। আমরা শারীরিক পরিবর্তনের দিকে বারবার গুরুত্ব দিলেও মানসিক পরিবর্তনকে সব সময় ইগনোর বা অবহেলার মধ্যে রেখে দেই। যখন একটা শিশু মাতৃগর্ভে আসে, তখন মায়ের যে শারীরিক পরিবর্তনটা হয় তার জন্য কিছু হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানসিক পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে সেরোটোনিন, ডোপামিন এবং অক্সিটোসিন। এই সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন মায়ের মস্তিষ্ক থেকেই রিলিজ হয়। পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস হয়েই মায়ের এটা কি করে, মুড বা আবেগকে নিয়ন্ত্রণ করে। যদি কোনো কারণে মা প্রচণ্ড রকম মানসিক চাপে থাকে, তখন এই সেরোটোনিন, ডোপামিন যে নিউরোট্রান্সমিটার আছে তা মস্তিষ্কের কোষ থেকে নিঃসরণ হতে তারতম্য ঘটে। আর যখন তারতম্য ঘটে তখন কিন্তু এই ডিপ্রেশনটা হতে পারে গর্ভকালীন সময়ে এবং এটার প্রভাব পড়তে পারে প্রসব সময়। তখন কিভাবে হয়? প্রথমে আমরা একটা সময়কে বলে থাকি ম্যাটারনিটি ব্লু বা নীল সময়। মায়েদের নীল সময়টা কি? এই সময়ে মানে জন্মের পরপর, বিশেষ করে যারা প্রথমবারের মতো মা হন, তখন তাদের এটা একটু বেশি হয়ে থাকে। কি হয়ে থাকে? একটা মেয়ে 3 থেকে 4 দিনের মধ্যেই যে কোনো কারণেই অস্থির হয়ে যাবে, এই মেজাজ ভালো, এই খিটখিটে হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, কান্না কান্না ভাব হওয়া, হাওমাও করে কাঁদা, কখনো কখনো কোনো কাজে মনোযোগ দিতে পারছে না, মনে রাখতে পারছে না অথবা ভুলে যাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে এই সময়টা নিজে নিজেই নিয়ন্ত্রণে চলে আসে। যদি কোনো কারণে এই নেতিবাচক আবেগ 2 সপ্তাহ অথবা তার চেয়ে বেশি স্থায়ীকাল হয় এবং একটা মায়ের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে তার নিজের কর্মকাণ্ড করতে ব্যাহত হন, তখনই এটাকে আমরা বলে থাকি পোস্টপার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী বিষণ্ণতার রোগ। এবং এই প্রসব পরবর্তী বিষণ্ণতার রোগে কিছু লক্ষণ থাকে। এর মধ্যে 9টা লক্ষণের মধ্যে 5টা অথবা 5টার বেশি থাকলে আমরা তখন বলে থাকি প্রসব পরবর্তী বিষণ্ণতা রোগ। ম্যাম, পোস্টপার্টাম ডিপ্রেশন লক্ষণগুলো সম্পর্কে জানবো, তবে তার আগে আরেকটু জানতে চাই যে আপনি পোস্টপার্টাম ডিপ্রেশন ক্ষেত্রে তখন পরিবারের ভূমিকাটা আসলে কি? পরিবারের গুরুত্ব তো শুরু হয় তাদের আচার আচরণের মাধ্যমে। যদি কোনো কারণে মা অবহেলিত হয় এই গর্ভকালীন সময়ে, তখনই তো এই সেরোটোনিন, ডোপামিন, নিউরোট্রান্সমিটার সেগুলো নিঃসরণ হবে না। অতএব একজন স্বামীর এই সময়ে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিবারের অন্য সবাইরা ভুলে গেলেও স্বামীকে ভুলা যাবে না। এই সময় তাকে মানসিক সাপোর্ট দিতে হবে সবচেয়ে বেশি। একজন স্বামী দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, কিন্তু আসলে সে কিভাবে পালন করছেন, ভাষার প্রয়োগটা কেমন, বাচনিক বা অবাচনিক ওয়েতে সে কিভাবে তার প্রকাশ করছেন। এখন দরকার মায়ের ফলো আপে যাওয়া, যদি বলে
তোমাকে যেতে হবে, উচ্চস্বরে কথা বলে, মায়ের মনে কিন্তু এটা ভালো লাগার পরিবর্তে তার মনে কষ্ট তৈরি হবে যে এই সময় তো এমনি সে একটা ঝুঁকির মধ্যে থাকে। অতএব ভাষা প্রয়োগেও হতে হবে খুব দায়িত্বশীল এবং সচেতন। তার মাধ্যমে এই পরিবারের সাপোর্টের মাধ্যমে এই সিক্রেশনগুলো বা এই নিঃসরণগুলো নিয়ন্ত্রণ হবে। এই যে আবেগের যে নিয়ন্ত্রণটা, যেটি মায়ের আসলে অনেক সময় করতে পারে না, হয়তোবা সে সাপোর্ট পাচ্ছে তার স্বামীর কাছ থেকে, তারপরও সে তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তার মেজাজ খিটখিটে হচ্ছে, অ্যাংজাইটি ডিসঅর্ডারে ভুগছে। এক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় যে কোনো বিশেষজ্ঞের পরামর্শ তার নেওয়া উচিত বা সাইকিয়াট্রিকের পরামর্শ তার নেওয়া উচিত? অবশ্যই। আমরা তো বারবার বলছি যে যখন কোনো নেতিবাচক আবেগ দীর্ঘ সময়কাল স্থায়ী হবে এবং আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনকে হতেই পারে, হ্যাঁ, অনেক সাপোর্ট থাকার পরেও অনেকের কোথায় তার তো অবশ্যই কোনো না কোনো স্ট্রেস আছে, স্বামীর সাপোর্ট আছে, কিন্তু পারিবারিক বাবা মা কেমন আছেন, হ্যাঁ, বা কর্মক্ষেত্রে উনি ভালো আছেন কিনা, অনেক বিষয় থাকে। যখনই তার মধ্যে এই আবেগগুলো দেখা যাবে, লক্ষণগুলো পরিলক্ষিত হবে, অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ অথবা সাইকিয়াট্রিস্টের সাথে শরণাপন্ন হবেন। কারণ একজন মা যদি সুস্থ না হন তাহলে তো একজন শিশুকে আসলে লালন পালন করাটা তার জন্য খুব কঠিন হয়ে যায়। এই জন্য একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞর অবশ্যই পরামর্শে যাবেন। মায়েদের পোস্টপার্টাম ডিপ্রেশনের লক্ষণগুলো কি কি হলো অ্যাকর্ডিং টু DSM-5 ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিক্যাল ম্যানুয়াল 5, এটি ইন্টারন্যাশনালি বলা হয়, আন্তর্জাতিক পর্যায়ে বলা হয় 9টা অথবা তার বেশি লক্ষণ থাকবে এবং তার স্থায়ীকাল হতে হবে 15 দিন অথবা তার চেয়ে বেশি। তাহলে লক্ষণগুলো কি? প্রথম লক্ষণ হচ্ছে কোনো আনন্দের কাজে আনন্দ খুঁজে না পাওয়া, দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকা, খিটখিটে মেজাজ হওয়া এবং কোনো কারণ ছাড়া সারা দিন ঘুমানো অথবা অনিদ্রা, ওজন বৃদ্ধি অথবা ওজন হ্রাস, কোনো কাজে মনোযোগ দিতে না পারা এবং আমরা বলি মন থেকে মানে জীবনের প্রতি তার একটা বিতৃষ্ণা বা নিজেকে অর্থহীন মনে হওয়া, ওর্থলেসনেস, এবং বলা হয় যে গিল্ট ফিলিংস, যে জীবনে বেঁচে থাকাটা তার কাছে মনে হয় যে না, বেঁচে থাকলে আমার কি লাভ, গিল্টি, যে আমার জন্যই মনে হয় এইরকম অবস্থা। নিজের মধ্যে যদি একটা গিল্টি ফিলিংস আসে এবং কোনো কারণ ছাড়া যদি কোনো মা মানে উইদাউট প্ল্যান বলি আমরা, পরিকল্পনা ছাড়া বারবার তার মধ্যে আত্মহত্যার প্রবণতা আসে, আচ্ছা, অতি সত্বর এতটুকু বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব একজন সাইকিয়াট্রিস্ট বা মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া গুরুত্বপূর্ণ। ম্যাম, নিউট্রিশনাল যে ফ্যাক্টরটা, হ্যাঁ, একটা মায়ের যখন পর্যাপ্ত তার বডিতে নিউট্রিয়েন্ট না যায় তখনও তো বিভিন্ন ধরনের তার মধ্যে অ্যাবনর্মালিটিস দেখা দিতে পারে, ডেফিসিয়েন্সি দেখা দিতে পারে। সেক্ষেত্রে নিউট্রিশনের গুরুত্বটা আসলে কতটুকু? অবশ্যই, আমরা কিন্তু শুরুতেই বলেছি শারীরিক এবং মানসিক বিকাশ, এবং সবাই কিন্তু আমরা যখন পৃথিবীতে শিশু আসে আমরা শিশুটার প্রতি গুরুত্ব দিই, মায়ের প্রতি কিন্তু গুরুত্বটা একটু কমে আসে। অতএব এই সময় যদি মা যদি নিউট্রিয়েন্ট বা পরিমিত পুষ্টি খাবার যদি উনি খেতে না পারে তাহলে পুষ্টির অভাবেই তো সে অনেকখানি অসুস্থ হয়ে যাচ্ছে। অতএব পুষ্টির গুরুত্ব তো, শারীরিক পুষ্টির গুরুত্ব তো অবিস্মরণীয়। ম্যাম, মায়েদের পোস্টপার্টাম ডিপ্রেশনটার কারণে দেখা যায় সেই মাটি প্রপার তার মনিটরিংটা হচ্ছে না, তার যে মানসিক সমস্যাগুলো দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আসলে ভবিষ্যতে তার আর কি কি ধরনের সমস্যা হতে পারে? যখন একটা মায়ের উপর চাপ বেশি পড়ে যায়, কারণ একটা শিশু যখন প্রসব দান করেন তাহলে কিন্তু একটা শিশু পৃথিবীতে আসার পরে কিন্তু সে সব কিছু বুঝে না, কারণ সে দেখা গেছে দিনে ঘুমাচ্ছে, রাতে জেগে আছে। তো মাকে কিন্তু তাকে প্রপার নিউট্রিশন দেওয়ার জন্য বা ব্রেস্ট ফিডিং করার জন্য মাকে কিন্তু জেগে থাকতে হয়। কিন্তু সকালের যে কাজগুলো আছে সে কাজগুলো, সকালবেলা স্বামী অফিসে যাবে, যদি আরেকটা শিশু থাকে সে শিশু স্কুলে যাবে, তার যে কাজগুলো কিন্তু তাকেই করতে হয়। তাহলে মায়ের কি এখানে কোনো শারীরিক বা মানসিক বিশ্রাম হলো, কোনো পুষ্টি হলো? সে যে রাতে জেগে আছে, সকালবেলা কি আমরা কখনো মাকে জিজ্ঞেস করেছি বা পরিবারের পরিজন যারা আছে তারা কি জিজ্ঞেস করেছি তুমি কি খাবে বা তোমার খাবারটা ঠিক আছে কিনা? এই সময় তো আমরা বলি যে মায়ের পুষ্টির জন্য একটু বেশি খাবার দরকার এবং মায়ের পর্যাপ্ত পরিমাণ বিশ্রামের দরকার, আমরা কিন্তু এই খবরটা রাখি না। অতএব যখন মা এইরকম একটা স্ট্রেস বা প্রচণ্ড মানসিক চাপে, শারীরিক ও মানসিক চাপের মধ্য দিয়ে যাবে, তাহলে তো সে বেশি দিন গিয়ে আসলে এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই তো এটা সম্ভব না।
আর যখন না হবে তখন তো মানসিক রোগ অটোমেটিক্যালি তার মধ্যে তৈরি হবে। হ্যাঁ, আমরা এটা বলি পোস্টপার্টাম সাইকোসিস, বা আমরা বলে থাকি যে প্রসব পরবর্তী মানসিক রোগ তাকে তৈরি হয়ে যেতে পারে। মায়েদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের গুরুত্ব আসলে কতটুকু? ফিজিক্যাল অ্যাক্টিভিটি তো দরকার। হ্যাঁ, এখন আমরা বলি যে মেয়েদের বা মায়েদের সবচেয়ে আগে নিজেকে সুস্থ থাকার জন্য 1 ঘন্টা সময় নিজেকে বের করে নিয়ে আসা। এখন এইটা হলো প্রত্যেকটা মানুষের একটা কৌশল। আমি কিভাবে এই সময়টা বের করে নিয়ে আসব। আমি যদি নিজে ভালো থাকি শারীরিক ও মানসিকভাবে, পুষ্টির দিক দিয়ে, তাহলে আমি কি করতে পারবো? আমি আমার পরিবারকে দিতে পারবো, আমি আমার সমাজকে দিতে পারবো, আমি রাষ্ট্রকে দিতে পারবো। আর আপনি যখন দিতে পারবেন, এমপ্যাথেটিক ফিলিং প্রকাশ করতে পারবেন, তখন কিন্তু আপনি সার্বজনীন স্বীকৃতি হবেন। অতএব কি করতে হবে? মাকে এই কৌশলটা অবলম্বন করতে হবে। কিভাবে আমার এই গুরুত্বটা দিয়ে আমার এই স্বাস্থ্যটাকে আমি ভালো রাখবো। আসলে আমাদের যেটা হয় সেটা হলো, আমরা যারা নারীরা আছি, আমরা আসলে অন্যেরটাই সারাক্ষণ চিন্তা করি, কখনো নিজের স্বাস্থ্যের কথা একবারও চিন্তা করি না। অথবা এমন হতে পারে ছোটবেলা থেকেই অবহেলিত নারীদের শারীরিক ও মানসিক যত্নের যে একটা প্রয়োজন, এটার কারণে, যার ফলে কোনো মেয়েরা যতক্ষণ পর্যন্ত মানে কাজ হার্ডওয়ার্ক করা যায় সে না পেরেও করছে, যখন তারা ডিসঅর্ডার তৈরি না হয় এর আগ পর্যন্ত নিজেদের প্রতি ফিরে তাকান না। অর্থাৎ ব্যক্তিগতভাবে তার নিজেকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। তবে এর মাঝে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ডিপ্রেশন হলো এমন একটি ইস্যু যেটি আসলে ভেতরে ভেতরে আপনাকে ঘুণ পোকার মতো খেয়ে নিবে। আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনি অ্যাকচুয়ালি ডিপ্রেশন এতই বেড়েছে আজকাল, দেখবেন যে আমরা নিউজ পড়লে বা নিউজ দেখলেও অনেক নিউজ পাচ্ছি যে আত্মহত্যার প্রবণতা বা নিজের কোনো একটা ক্ষতি করা, ইনজুরি করা, এই বিষয়গুলো। এটি আসলে কেন হয়? এটি কিন্তু একটি মূল বিষয়, কিন্তু ডিপ্রেশন লাইফে এতটাই মানে আমাদের চাওয়া, যেই চাওয়াটাকে আমরা আসলে পাওয়ায় পরিণত করার জন্য কোনো কিছুই করি না, অথচ কেন পাচ্ছি না সেই বিষয়গুলো আমাদের ভোগায়। আমরা যদি একটু পজিটিভ থিঙ্কিং করি তাহলে কিন্তু এই ডিপ্রেশন থেকে অনেকটা রিমুভ করা যায়। কিছু কিছু বিষয় আছে, যেরকম ধরেন হরমোনাল কোনো বিষয় থাকলে তখন কিন্তু অবশ্যই মেডিকেশন ছাড়া ডিপ্রেশন কোনোভাবেই রিমুভ করা যাবে না। তবে ইনিশিয়ালি বা ফার্স্ট স্টেজের ক্ষেত্রে যখন দেখবেন যে কোনো বিষয় নিয়ে আপনি অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন, খুব কমন বিষয় যেটি আগে আপনি স্বাভাবিকভাবে নিতে পারতেন কিন্তু এখন আপনি নিতে পারছেন না, এরকম কোনো ইস্যু যদি আপনার ভিতরে গ্রো করে, এখনই সচেতন হন। আমাদের যে লাইফস্টাইল আছে অ্যান্ড ফুড হ্যাবিট, দেখবেন আগের থেকে এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমাদের জীবনটা কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে। আমরা ন্যাচারাল বা নেচারের ভিতরে যাওয়ার সুযোগই কম। আমরা সারাক্ষণ কাজ পরিশ্রম করছি, অথবা আমাদের সাথে আছে গেজেট। আমাদের কোনো ফিলিংস বা কোনো অনুভূতি আমরা কেউ কাউকে প্রকাশ করছি, হয়তো মেসেঞ্জারে, হয়তো বা টুইটারে, অথবা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু পাশে বসে তার সাথে কোনো কথাও বলছি না। আমাদের মনের ভিতরটা কিন্তু এখন আর ক্লিয়ার থাকে না, স্বচ্ছ থাকে না, আমাদের ভিতরে একটা কালো ছাপ হয়ে যাচ্ছে। আর তার সাথে আছে ফুড। আমরা যদি এখন একটু সার্চ করতে যাই, দেখবো একটার সাথে একটা খাবার ফ্রি, এটার সাথে ওটা ফ্রি, একটা গেলে এটা আপনি কম দামে পেয়ে যাচ্ছেন, তার নাম হলো ফাস্টফুড। ফাস্টফুড আমাদের ব্রেনের ভিতরে এমন একটা বিষয় তৈরি করে ফেলেছে, যেটি আমাদের যে ন্যাচারাল বিষয়গুলো এবং আমাদের যে হরমোন এনজাইমগুলো প্রপার ওয়েতে কাজ করতো সেগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমাদের মুখের টেস্ট বাড নষ্ট করে দিচ্ছে এবং আমাদের অনুভূতিগুলোকেও অনেক বেশি নষ্ট করে দিচ্ছে। ফাস্টফুড বা বাইরের খাবারগুলোতে যেটি ব্যবহার করে সেটি হলো টেস্টিং সল্ট, এবং এই ধরনের প্রিজারভেটিভ খাবারগুলো বা প্রিজারভেটিভ যেগুলো তো দেয়, সেই খাবারগুলোতে কিন্তু আমাদের শরীরের যে ন্যাচারাল যে এলিমেন্টগুলো আছে বা নিউট্রিয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট করে দেয়। যারা ডিপ্রেশনে আছেন তাদের যদি বোঝেন যে আপনি ডিপ্রেশনে আছেন, তাহলে কিছু খাবারের ধরন পরিবর্তন করে ফেলতে পারেন। যেরকম ধরেন আপনার খাবারের তালিকায় রাখতে পারেন ওটস, আপনি খাদ্য তালিকায় অবশ্যই রাখতে পারেন একটি করে কলা,
ভিটামিন বি কমপ্লেক্সটা খাদ্য তালিকায় অবশ্যই রাখা উচিত এবং সেলেনিয়ামটাকে খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। যেসব খাবারগুলো খেলে আপনার বডিতে অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, যেরকম ট্রিপ্টোফ্যান নামক, এই খাবারগুলো কিন্তু খাদ্য তালিকায় রাখা খুবই প্রয়োজন। এছাড়া ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবারও আপনার খাদ্য তালিকায় রাখতে হবে। যে খাবারগুলো ন্যাচারালভাবে আমরা খেতাম, হয়তো আমাদের দাদা দাদি নানা নানি যেই খাবারগুলো আসলে খেত সেগুলো আমরা অনেকটাই হারিয়ে ফেলছি। যেরকম ধরেন চালের তৈরি খই, চালের তৈরি মুড়ি, এই মুড়ি খই এগুলোও কিন্তু এখন আর আমাদের খাদ্য তালিকায় আসলে থাকেই না, বা এগুলো যে থাকবে আমরা মনে করি এগুলো তো কোনো ডিজিজ থাকলে খাওয়া হবে, আমরা কেন খাবো। বিষয়টা কিন্তু আসলে তা নয়। আমরা ন্যাচারাল খাবার খেতে পারি। আমরা একটা জুস নিজে তৈরি করে খাবো না, আমরা হয়তো পারচেস করব। এটা তো প্রিজারভেটিভ দেওয়া, তাহলে আমি একটা জুস বাসায় তৈরি করতে পারি, এটাতে সময় দিতে পারি। আমরা যদি বাসায় যারা ফ্যামিলি আছে তাদের আমরা যদি নিজেদের মধ্যে একটু খাবার তৈরি করে তাদের কাছে একটু দেই, একটু আকর্ষণীয় করে দেই, তাহলে তারা যখন প্রশংসা করবে এই খাবারটা ভালো হয়েছে, মন কিন্তু এমনি ভালো হয়ে যায়। খাবারের তালিকাটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করুন, নিজের প্রবলেমগুলো ফাইন্ডিংস করার চেষ্টা করুন। কেননা আমাদের মনের ভিতরে দুটো প্রভাব থাকে, একটি সাবকনসিয়াস মাইন্ডে থাকে, এটা হলো কনসিয়াস মাইন্ড থাকে। যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো প্রভাব থেকে যায়, আমাদের মনের কষ্টগুলো থেকে যায়, সেটা কিন্তু দূর হয়ে যায় যখন আমরা কনসিয়াস থাকি যে আমাদের এই প্রবলেমগুলো আর থাকবে না। আমরা শেয়ার করব অনেক বেশি, আমরা খাবারগুলোকে বাসায় তৈরি করে খাবো, আমরা ফ্যামিলিকে সময় দিব, তখন কিন্তু ডিপ্রেশন আস্তে আস্তে কেটে যাওয়ার চান্সেস থাকে। সবাই ডিপ্রেস মুক্ত জীবন গড়ি, সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এই প্রত্যাশায়। এই যে আমরা সবসময় বলে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় আমরা একটা স্লোগান শুনি যে আমরা নারী, আমরাই পারি, এবং নারী নিজেকে অনেক বেশি ভালোবাসতে হবে। সো এই কথাগুলো কিন্তু আমরা শুনি, অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে নিজে ধারণ করে থাকে, কিন্তু মানার ক্ষেত্রে কিন্তু খুব একটা আমরা মানতে চাই না বা পালন করতে পারি না প্রপারলি। এক্ষেত্রে আপনার পরামর্শ কি? দেখেন, আমরা যদি একটু বিগত পৃথিবী যখন সভ্য হতে শুরু করেছে, আমরা যদি একটু ওখানেই যাই না, ধর্মীয়ভাবে সামাজিকভাবে আমরা কি বলেছি যে একজন নারী যখন সে মা হয়, মায়ের পদতলে বেহেশত, আল কোরআন। আরেকটা বলা হচ্ছে সেই স্বামী সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম, আল হাদিস। তো দেখেন, নারীর সম্মান কিন্তু অনেক উঁচুতে, কিন্তু আপনাকে তো এই সম্মানটাকে অর্জন করার জন্য, মেনটেন করার জন্য আপনাকে সচেতন হতে হবে, অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। আপনাকে আপনার সচেতনভাবে শারীরিক ও মানসিক যত্নের প্রতি মনোযোগ হতে হবে। আপনি যদি নিজেকে অবহেলা করেন, কেউ তো আপনাকে বলে সেই চর্চাটা করাতে পারবে না যদি এটার ভিতর থেকে, অর্থাৎ আমরা এক কথায় যদি বলি যে নিজেকে আসলে ভালোবাসতে হবে এবং নিজের ব্যাপারে সচেতন থাকতে হবে, অর্থাৎ ব্যক্তিগত সচেতন হওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তবে একজন মা নিজে ভালো থাকতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকারভাবে যে পোস্টপার্টাম ডিপ্রেশনটাকে কিভাবে এড়ানো যায় এবং মানসিকভাবে কিভাবে সুস্থ থাকা যায় সেই বিষয়গুলো আমাদেরকে এত সুন্দর করে বোঝানোর জন্য। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ স্টুডিওর সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। ডায়রিয়া হওয়ার পিছনে বিশেষ করে যে কারণগুলো জড়িত, একটা ফুড পয়জনিং একটা বড় কারণ। এই ফুড পয়জনিংয়ের ইসের ভিতরে খাবার, যে বেশিরভাগই ডায়রিয়া সাধারণত ফিকো অরাল রুট, মানে খাবারের মাধ্যমে, হাত এবং খাবারের মাধ্যমে হয়। তা এই গরমে সাধারণত যে পানিটা আমরা বিশেষ করে খাই, যে খাবারগুলো খাই, খাবারগুলো বেশিরভাগ মানে দেখা যাচ্ছে যে আমরা পচা বাসি খাবার, স্ট্রিট ফুড, এবং যে খাবারটা বিশেষ করে অনেক সময় রান্না করে রাখা হচ্ছে পরের দিন খাওয়া হচ্ছে, বিশেষ করে হোটেলে, স্কুলের সামনে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com-এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।